সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জাতীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা 2024-এর আজকের এই আয়োজনে। আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছি আমি তমর রশিদ। দর্শক, আপনারা স্কুল পর্যায়ের বিতর্ক দেখেছেন, কলেজ পর্যায়ের বিতর্কও দেখেছেন। চলমান এই প্রক্রিয়ায় আপনারা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের বিতর্কের অংশগ্রহণ দেখতে পারবেন। বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত এটি সর্বোচ্চ আসর হিসেবে বিবেচিত হবে। বর্তমানে এই সময় বিনোদনের পাশাপাশি জ্ঞান দ্বারাও আপনাদেরকে সমৃদ্ধ করার জন্য আমাদের এই আয়োজন। আজ প্রতিযোগিতার প্রথম রাউন্ড। যুক্তির বহমান ধারায় আপনার মূল্যবোধকে জাগ্রত করার জন্য আজকের বিতর্কের বিষয়বস্তু হিসেবে নির্বাচন করা হয়েছে প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধে বিজ্ঞান চর্চায় পারে মূল ভূমিকা পালন করতে। যে দুটো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আজ পরস্পর বিতর্কে লিপ্ত হবেন তারা হচ্ছেন পক্ষ দল কবি সুফিয়া কামাল হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিপক্ষ দলে রয়েছে দোলনচাপা হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, এই পর্যায়ে পরিচিত হব আমাদের আজকের এই অনুষ্ঠানে আগত বিতার্কিকদের সাথে এবং তাদের সাথে আগত অতিরিক্ত বিতার্কিকদের সাথে। পক্ষ দলে রয়েছে ফারিহা নওশিন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ, চতুর্থ বর্ষে। আসফিয়া আক্তার বৃষ্টি, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ, চতুর্থ বর্ষ। মারিয়া রহমান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি স্টাডিজ বিভাগ, প্রথম বর্ষ। সুবর্ণা আক্তার, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে, চতুর্থ বর্ষে। নুসরাত জাহান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগে, স্নাতকোত্তর শ্রেণীতে। জ্যোতি সিংহ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে, স্নাতকোত্তর শ্রেণী। মারুফা আক্তার কলি, পড়াশোনা করছি উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় বর্ষ। বিপক্ষ দলে রয়েছে আমাদের সাথে আসিয়া খাতুন শ্রাবণী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, চতুর্থ বর্ষ। হরিপ্রিয়া সেন, বিভাগ লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ, দ্বিতীয় বর্ষ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আমি জহুরা আক্তার, পড়াশোনা করছি লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের, চতুর্থ বর্ষের শিক্ষার্থী। জারিন তাসনিম, পড়াশোনা করছি ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। আমি মাস্টার্স প্রথম বর্ষে অধ্যয়নরত। আমি জেফরিন কামাল ফুল, পড়াশোনা করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের, দ্বিতীয় বর্ষে। আমি আতিয়া শারমিলা আখি, পড়াশোনা করছি দর্শন বিভাগে, চতুর্থ বর্ষ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আমি মোসাম্মদ মাহিনুর, পড়াশোনা করছি আইন ও বিচার বিভাগে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, এই পর্যায়ে আপনাদের জন্য ও পক্ষ বিপক্ষে দলের জন্য আমি আজকের বিতর্কের নিয়মকানুন জানিয়ে দিচ্ছি। পক্ষ দল এবং বিপক্ষ দল উভয় দল গঠনমূলক পর্ব এবং যুক্তি খণ্ডন পর্বের জন্য সর্বমোট 17 মিনিট সময় পাবেন। এই 17 মিনিট সময়ের মধ্যে কতটুকু যুক্তি খণ্ডন পর্বে আর কতটুকু গঠনমূলক পর্বে ব্যয় করবেন সেটা আপনারাই নির্ধারণ করবেন। এর পাশাপাশি একজন বিতার্কিক কতক্ষণ ধরে উপস্থাপনা করতে পারবেন সেটিও আপনাদের দলগুলো থেকে নির্ধারণ করা হবে। আপনারা চাইলে যুক্তি খণ্ডন পর্বে একজন অতিরিক্ত বিতার্কিককে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে পারেন। আপনাদের মোট সময় 30 সেকেন্ড পূর্বে সতর্কতা সংকেত এবং পরবর্তীতে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। প্রিয় দর্শক, এখন আমরা পরিচিত হব আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে, যাদের সুচিন্তিত প্রদেয় ব্যালট দ্বারাই আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় জয় পরাজয় নিষ্পন্ন করা হবে। আমাদের সাথে আজ রয়েছেন ডক্টর মোহাম্মদ শওকত জাহাঙ্গীর, অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে রয়েছে জনাব রথীন্দ্রনাথ দত্ত, প্রাক্তন বিতার্কিক, বিতর্ক সংগঠক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। আমাদের সাথে রয়েছেন জনাব মুসাব্বিরুল ইসলাম, 2009 ও 2011 সালে অনুষ্ঠিত 19তম এবং 20তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সদস্য এবং 20তম বিতর্ক প্রতিযোগিতায় 12 পর্বের শ্রেষ্ঠ বক্তা। তাছাড়া পেশাগতভাবে তিনি সরকারের সিনিয়র সহকারী সচিব। বিজ্ঞ বিচারকবৃন্দ একজন বিতার্কিককে তার উপস্থাপন, উচ্চারণ, ভাষার ব্যবহার, তথ্য ও তথ্য পরিবেশনা, যুক্তি প্রয়োগ ও খণ্ডন এবং তাদের প্রতি বিচারকদের প্রশ্নের সদুত্তরের উপর ভিত্তি করে নম্বর প্রদান করবেন। দর্শক মণ্ডলী, এখন আমরা পরিচিত হব আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতির সাথে, যিনি অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং বিতার্কিকদের উদ্দেশ্যে মূল্যায়ন বক্তব্য রাখবেন। সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি জনাব মীর খায়রুল আলম, সরকারের অতিরিক্ত সচিব এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। আমি এখন সম্মানিত সভাপতিকে আমাদের আজকের বিতর্ক অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য অনুরোধ করছি।
আমি প্রথমে পক্ষ দলের প্রথম বক্তা ফারিয়া নওশিন তাকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। সময় নির্ধারিত আছে 5 মিনিট। এই রক্তপাত আমার ধর্ম নয়, এ অগ্নিকাণ্ড আমার ধর্ম নয়, এ ধ্বংসযজ্ঞ আমার ধর্ম নয়। আমার ধর্ম যুক্তি, আমার ধর্ম মুক্তি, আমার ধর্ম সৃষ্টি। যুক্তির মধ্য দিয়ে আনিত মুক্তি সৃষ্টি করতেই এই মঞ্চে আজ যৌক্তিক লড়াই শুরু হয়েছে। বিষয় নির্ধারিত হয়েছে প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধে বিজ্ঞান চর্চায় পারে মূল ভূমিকা পালন করতে। পক্ষে অবস্থান করছি। ধন্যবাদ সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত উপস্থিতি। পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে উল্লেখযোগ্য পদবাচ্যগুলো সংজ্ঞায়ন করে যাব এবং দলীয় রূপরেখা নির্ণয় করে যাব। প্রথমেই যেই প্রপঞ্চটি সংজ্ঞায়নের দাবি রাখে সেটি প্রতিক্রিয়াশীলতা। প্রতিক্রিয়াশীলতা বলতে বোঝায় যে কোনো ভিন্ন মত, দর্শন, সিদ্ধান্ত ইত্যাদির প্রতি চরমপন্থিতা, অর্থাৎ যা মানুষকে নিয়ন্ত্রণ করে এবং মানুষের স্বাভাবিক নিয়ন্ত্রণকে বাধাগ্রস্ত করে। উদাহরণস্বরূপ সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে দেশের প্রথম নারী আম্পায়ারের বিচার কার্য সম্পর্কিত একটি ঘটনার কথা আমরা জেনেছি। একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে জাতীয় দলের ক্রিকেটারদের ব্যক্তিগত ধর্মবিশ্বাসকে কেন্দ্র করে তাদেরকে নারী বিদ্বেষী হিসেবে দোষারোপ করেছে এবং এই ঘটনার সত্যতা যাচাই না করেই দেশের বিভিন্ন শ্রেণী স্তরে যেই প্রতিক্রিয়াশীলতা সৃষ্টি হয়েছে সেটি আজ প্রতিক্রিয়াশীলতা হিসেবে আমরা চিহ্নিত করছি। পরবর্তীতে আসে প্রতিরোধ। প্রতিরোধ বলতে বোঝায় বাধা প্রদান, কোনো সমস্যা বাড়তে না দেওয়া, ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিতকরণ। অর্থাৎ আমাদের সমাজে কোনো প্রতিক্রিয়াশীল ঘটনা ঘটে গিয়েছে সেটি আমাদের আলোচ্য বিষয় নয়, বরং কিভাবে আমরা পরবর্তীতে প্রতিরোধ করতে পারি সেটাই আজকে আমাদের মুখ্য বিষয়। এক্ষেত্রে বিজ্ঞান চর্চা বলতে আমরা বোঝাচ্ছি যুক্তি নির্ভর সেই বিশেষ জ্ঞান যা প্রমাণ নির্ভর কার্যকারণ অনুসন্ধান করে এবং যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণে অনুপ্রাণিত করে। বিজ্ঞান চর্চা বিশ্বাসপ্রসূত ধারণা কিংবা বহুকাল লালিত চিন্তাধারার বাইরে যৌক্তিক ভাবনার উন্মেষ ঘটায় এবং ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে নিরপেক্ষভাবে চিন্তন শেখায়। লক্ষ্য করুন প্রতিপক্ষ, বিজ্ঞান চর্চা বলতে কেবলমাত্র বিজ্ঞানের তত্ত্বীয় এবং ব্যবহারিক জ্ঞান লাভ কিংবা দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার নয়, বরং ব্যক্তির মনস্তাত্ত্বিক জগতে যুক্তির চর্চাকেই আমরা ইঙ্গিত করছি। এবং সর্বশেষ ই প্রত্যয় সংযোজনের মাধ্যমে আমরা বোঝাচ্ছি প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধে অন্যান্য আনুষঙ্গিক ভূমিকা থাকতেই পারে, কিন্তু বিজ্ঞান চর্চার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে। চলে যাব ক্ষেত্র নিরূপণে। প্রথম ক্ষেত্র, বিজ্ঞান চর্চা মানুষের কৌতূহলকে জাগ্রত করে। দ্বিতীয় ক্ষেত্র, তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞানের প্রসার ঘটায় বিজ্ঞান চর্চা। তৃতীয়ত, বিজ্ঞান চর্চা সমাজ ব্যবস্থার জটিলতা বোঝার হাতিয়ার। এবং চতুর্থত, বিজ্ঞান চর্চা চিন্তার বহুমাত্রিকতায় বিশ্বাস করতে শেখায়। ব্যাখ্যা করছি প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রটি। সম্মানিত সভাপতি, আজকের বিতর্কের এই বিষয়টি বুঝতে হলে প্রথমে আমাদেরকে প্রতিক্রিয়াশীলতার উৎপত্তি এবং উৎস সম্পর্কে জানতে হবে। প্রতিক্রিয়াশীলতা সবসময় মানব সভ্যতার সাথে চর্চিত হওয়া একটি বিষয় ছিল, এটি কোনো নতুন বিষয় নয়। প্রশ্ন আসে, তাহলে প্রতিক্রিয়াশীলরা কি চায় এবং তারা কিভাবে চায়? তারা চায় তাদের মতের প্রতিষ্ঠা। এই গোষ্ঠীর মানুষেরা তাদের মতামত সমাজে প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু তারা জানে না রাষ্ট্র, সমাজ কিংবা পৃথিবী গঠনের ইতিহাস। তারা জানে না আদর্শ সমাজ কিভাবে গঠন হয়, কিন্তু তারা তাদের মতামত সমাজে প্রতিষ্ঠা করতে চায় এবং সমাজকে নিয়ন্ত্রণ করতে চায়। এবং এখানেই মূলত ঘটে প্রতিক্রিয়াশীলতা। তারা তাদের আদর্শ সমাজে স্থাপন করতে চরমপন্থিতা দেখায়, কিন্তু যদি তারা সুসংহত সমাজ প্রতিষ্ঠার রূপরেখা বা পদ্ধতি জানতো তবেই তারা তাদের মতামতের গ্রহণযোগ্যতা পেত, যেমনটা পেয়েছে কনফুসিয়াসরা কিংবা ডেমোক্র্যাটরা অথবা সমাজতান্ত্রিক মতবাদীরা। অর্থাৎ তাদের এই প্রতিক্রিয়াশীলতা সৃষ্টি হচ্ছে কোথা থেকে? জ্ঞানের সীমাবদ্ধতা থেকে। এবং এখানেই বিজ্ঞান চর্চা কাজ করছে ত্রাতার ভূমিকায়। বিজ্ঞান তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞানের প্রসার ঘটাচ্ছে মানুষের কৌতূহল জাগ্রত করে। একটু বিস্তারিত লক্ষ্য করা যাক। একসময় মনে করা হতো প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড় এগুলো সংঘটিত হয় দেবতার বা সৃষ্টিকর্তার রুষ্টতার জন্য। কিন্তু বিজ্ঞান আমাদের উত্তরোত্তর কৌতূহল চর্চা এবং আমাদের বিজ্ঞান চর্চার মাধ্যমে জানিয়েছে যে ঘূর্ণিঝড় হয় নিম্নচাপের কারণে। প্রশ্ন আসে প্রতিক্রিয়াশীলতার সাথে এটি আসলে কিভাবে সম্পর্কিত? সমাজের প্রতিক্রিয়াশীল জনগোষ্ঠী যখন ভয়াবহ তাপের জন্য দাবি করে মানুষের পাপ পঙ্কিলতার প্রভাবকে, ঠিক তখনই নাইটিঙ্গেলস এনভায়রনমেন্টাল থিওরি বলে আঞ্চলিক তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় ওই অঞ্চলের বনায়নের মাধ্যমে। এবং বিজ্ঞান আমাদেরকে উত্তর দেয় তাপমাত্রা বৃদ্ধি কোনো একক কাঠামো নয় যা কিনা এক বছরে পরিবর্তন সম্ভব। যেখানে প্রতিক্রিয়াশীল সমাজ বন্ধ্যাত্বের দায়ে নারীদের জীবন দুর্বিষহ করে তোলে, ঠিক সেখানে বিজ্ঞান ত্রাতারূপে প্রমাণ দেয় বন্ধ্যাত্বের দায় কেবল নারী নয়, পুরুষেরও সমান। অর্থাৎ বিজ্ঞান চর্চা কৌতূহলী মানুষকে পরীক্ষণ, সমীক্ষণ এবং পর্যবেক্ষণে যা সত্য সেটি প্রকাশে উদ্বুদ্ধ করে, যা মানুষকে প্রতিক্রিয়াশীল হতে বাধাগ্রস্ত করে। বিপক্ষ দল হয়তো এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুষ্ঠু ব্যবহার, নৈতিক সাংস্কৃতিক শিক্ষা, সামাজিক সচেতনতা কিংবা সামাজিক প্রেক্ষাপট, আইনের বাস্তবায়ন, অন্যান্য সকল অনুষঙ্গকে দায়ী করতে পারেন, কিন্তু তাদের
তাদেরকে একটি মাত্র ক্ষেত্র দেখিয়ে যেতে হবে যেটি বিজ্ঞান চর্চাকে ছাড়িয়ে যায়। যদি তারা বিজ্ঞান চর্চার ঊর্ধ্বে কোনো ক্ষেত্র দেখিয়ে যেতে না পারে, তবে এটি প্রতীয়মান হয় যে প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধে বিজ্ঞান চর্চায় পারে মূল ভূমিকা পালন করতে। ধন্যবাদ মাননীয় সভাপতি। এবারে বিপক্ষ দলের প্রথম বক্তা আসিয়া খাতুন শ্রাবণীকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সময় নির্ধারিত 5 মিনিট। প্রতিক্রিয়াশীলতার দীর্ঘ ছায়ার নিচে ক্রমশ ঢেকে যাচ্ছে সৃষ্টিশীলতা। অসুর হায়ানার নগ্ন নৃত্যের কাছে জিম্মি মানুষ ও মানবতা। প্রতিক্রিয়াশীলতা আজকে আমাদের এমন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে যে আমরা ভুলে গেছি আমাদের ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা এবং পরমত সহিষ্ণুতা। বিতর্ক চলছে, আর আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধে বিজ্ঞান চর্চায় পারে মূল ভূমিকা পালন করতে। বিষয়টির বিপক্ষে আমিও আমার দলের সুদৃঢ় অবস্থান। মূলত এখানে বিজ্ঞান চর্চাকে একমাত্র মাধ্যম ধরে নিয়ে তারা বলছে যে কোনো বিষয়ের তারা দ্রুত প্রতিক্রিয়া রোধ করবে। আমাদের আজকের পক্ষ দল থেকে প্রতিক্রিয়াশীলতার দিকটি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়নি। প্রতিক্রিয়াশীলতা একটি পরিপূর্ণভাবে মনস্তাত্ত্বিক বিষয়। আজকে আমরা বিতর্ক করছি একটি মনস্তাত্ত্বিক বিষয়ের সমস্যার সমাধান নিয়ে। একটি মনস্তাত্ত্বিক বিষয়ের সমস্যার সমাধান যখন আমরা চিন্তা করব, তখন তার সেই সমাধানটি বিজ্ঞান চর্চা দিয়ে নয়, বরং আমাদেরকে একটি মনস্তাত্ত্বিক উপায়ে বের করতে হবে। প্রতিক্রিয়াশীলতা বলতে যে কোনো বিষয়ে আমরা দ্রুত প্রতিক্রিয়া দেখানো এবং নিজের মতামতটাকে প্রাধান্য দিয়ে অন্যের মতাদর্শকে ছোট করে তার প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়াকেই বুঝছি। প্রতিক্রিয়াশীলতা সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্র, যেমন রাজনীতি, শিক্ষা কিংবা ধর্মীয় বিশ্বাস ছাড়াও জাতিগত বিভেদ, সব জায়গায় আমরা দেখতে পাই। এখন প্রশ্ন হচ্ছে প্রতিক্রিয়াশীল কারা হয়? বিষয়টি কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং যে কোনো মানুষ যে কোনো সময়ে প্রতিক্রিয়াশীল হতে পারে। যারা শিক্ষিত, ধর্মীয় জ্ঞান সম্পন্ন কিংবা জ্ঞানী, তারাও কিন্তু প্রতিক্রিয়াশীলতার চর্চা করে। তারা জানে বুঝে কিন্তু নিজের মতামতটাকে প্রাধান্য দিতে গিয়ে পরমত সহিংসতার অভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে। এখন এখানে আমার প্রশ্ন হচ্ছে, বিজ্ঞান চর্চার সাথে যারা সম্পৃক্ত তারাও যখন প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে, আপনি আপনার নতুন কোন বিজ্ঞান চর্চার মাধ্যমে তাদেরকে আসলে এই প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধ করবেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। আমাদের আজকে প্রতিক্রিয়াশীলতার প্রশ্নটি আসছে কারণ প্রতিক্রিয়াশীলতা বিষয়টি একটি মনস্তাত্ত্বিকভাবে মানবতা বিবর্জিত বিষয়। প্রতিক্রিয়াশীলতার প্রভাবে আমরা দেখতে পাই যে একজন মানুষের মৃত্যুর কারণও হয়ে দাঁড়াচ্ছে। অপরপক্ষ বিপরীতভাবে প্রতিক্রিয়াশীল হয়ে উঠছে এবং বিষয়টি চক্রাকার এবং ঊর্ধ্বমুখী হারে প্রতিনিয়ত বাড়ছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আর এই ভয়াবহ প্রতিক্রিয়াশীলতা রোধে আমরা বলছি যে বিজ্ঞান চর্চা নয়, বরং প্রয়োজন সুষ্ঠু সামাজিকীকরণ। কারণ বিজ্ঞান চর্চাকে আমরা এখানে কেবলমাত্র একটি সহায়ক মাধ্যম হিসেবে বিবেচনা করতে পারি, কিন্তু এটি কখনোই মুখ্য বিষয় হতে পারে না, বরং আমরা সুষ্ঠু সামাজিকীকরণের মাধ্যমেই এই প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধ করতে সক্ষম হব। আজকে আমিও আমার দলের বক্তারা কিছু ধাপের মাধ্যমে দেখিয়ে যাব যে প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধে বিজ্ঞান চর্চা নয়, বরং সুষ্ঠু সামাজিকীকরণের মাধ্যমেই তা সম্ভব হবে। প্রথমত, প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধে বিজ্ঞানের যে সীমাবদ্ধতা গুলো, এবং দ্বিতীয়ত আচরণ পরিবর্তনের সামাজিক প্রভাব এবং সুষ্ঠু সামাজিকীকরণের একটি রূপরেখা, এবং রাষ্ট্রসহ সমাজের অন্যান্য সকল উপাদানকে কাজে লাগিয়ে আমরা কিভাবে সুষ্ঠু সামাজিকীকরণের মাধ্যমে এই প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধ করব তার একটি রূপরেখা। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, সুষ্ঠু সামাজিকীকরণ একটি জীবনব্যাপী এবং বহুমুখী প্রক্রিয়া। এর মাধ্যমে একজন মানব শিশু ক্রমশ ব্যক্তিত্বপূর্ণ সামাজিক মানুষে পরিণত হয়। সমাজবিজ্ঞানী কিংসলি ডেভিসনের মতে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি পুরোপুরি সামাজিক মানুষে পরিণত হয়। মানুষ এই জায়গায় একে অপরের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার সাথে অভিযোজনের চেষ্টা করে। এই অভিযোজনের ফলে একজন মানুষের প্রতি আরেকজন মানুষের যে সহমর্মিতা এবং সহনশীল মনোভাবের উদ্ভব হয়, এবং এই সহমর্মিতা এবং সহনশীল মনোভাবের ফলে তারা অন্য আরেকজন মানুষের প্রতি আক্রমণাত্মক হয়ে ওঠে না। এবং এইভাবেই যে সুষ্ঠু সামাজিকীকরণের মাধ্যমে আমরা এই দিকগুলা উঠিয়ে আনার চেষ্টা করব এবং এইভাবেই তাদের মধ্যে প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধের চেষ্টা করব। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, যেহেতু প্রতিক্রিয়াশীলতা মানুষের একটি মনস্তাত্ত্বিক আচরণগত একটি সমস্যা, সেখানে বিজ্ঞান চর্চার মাধ্যমে মানুষের যে আত্মকেন্দ্রিকতা, তার যে স্বার্থপরতা, তার যে গোড়ামি মনোভাব, এগুলো আসলে কিভাবে দূর করা সম্ভব, আশা করি আমার পক্ষ দলের বক্তারা সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে যাবেন। যে ব্যক্তি আত্মকেন্দ্রিক, তার আক্রমণাত্মক চিন্তা ভাবনাটি কমিয়ে আনা সম্ভব শুধুমাত্র সুষ্ঠু সামাজিকীকরণের মাধ্যমে। মাননীয় সভাপতি, তাই আজকে আমরা বলতে চাই যে বিজ্ঞান চর্চা নয়, বরং সুষ্ঠু সামাজিকীকরণের মাধ্যমেই প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধ করা সম্ভব। ধন্যবাদ সবাইকে। এবারে পক্ষ দলের দ্বিতীয় বক্তা আসপিয়া আক্তার বৃষ্টিকে আমন্ত্রণ জানাচ্ছি। তার সময় 5 মিনিট। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। আর ঠিক এ কারণেই সমাজ থেকে প্রতিক্রিয়াশীলতা দূরীকরণে বিজ্ঞান চর্চাই পারে মূল ভূমিকা পালন করতে।
ধন্যবাদ সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিতি। বিতর্ক চলছে, পক্ষে অবস্থান করছি। শুরু করছি বিপক্ষ দলের প্রথম বক্তার একটি যুক্তি খণ্ডনের মধ্য দিয়ে। আজকে তিনি এই যে যুক্তির পিছনে তিনি মনস্তাত্ত্বিক সমস্যার কথা বলেছেন, তিনি মনস্তাত্ত্বিক সমস্যার সমাধানের জন্য বিজ্ঞান চর্চা ব্যতি রেখে অন্য কোনো একটি পন্থা দেখিয়ে যেতে পারেননি। তারা আজকে বলতে পারেননি যে বিজ্ঞান চর্চা ব্যতি রেখে আসলে কোন পদ্ধতিতে আসলে মানুষের প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধ করতে তারা সক্ষম হবেন। এবারে আমাদের যুক্তিগুলোর দিকে একটু আলোকপাত করি। সাম্প্রতিক সময়ে আমাদের দেশে পহেলা বৈশাখ উদযাপন এবং মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে যে প্রতিক্রিয়াশীলতা সৃষ্টি হয়েছে তার ব্যুৎপত্তি কারণ যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তবে আমরা দেখতে পাবো এর কোনো রকম যৌক্তিক ব্যাখ্যা, পর্যবেক্ষণ কিংবা কারণ বিশ্লেষণ ছাড়াই একদল মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মঙ্গল শোভাযাত্রার প্রতিকৃতিগুলো নিয়ে প্রতিক্রিয়াশীলতা দেখিয়েছে। এক্ষেত্রে তারা যদি বিজ্ঞান চর্চার মাধ্যমে থাকতেন, মঙ্গল শোভাযাত্রার পিছনের কারণটি বিশ্লেষণ করতে পারতেন, তবে তারা দেখতে পারতেন যে মঙ্গল শোভাযাত্রায় যে হাতি, লক্ষ্মী প্যাঁচা, বাঘ কিংবা ঘোড়ার প্রতিকৃতিগুলো ব্যবহার করা হয় সেগুলো আমাদের দেশেও প্রাকৃতিক বিচিত্রতা, ইতিহাস এবং সংস্কৃতির একটি শৈল্পিক রূপক। অর্থাৎ বিজ্ঞান চর্চা থাকলে আপনার সমাজে এই ধরনের প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধ করা সম্ভব। সম্মানিত সভাপতি, আজকে আমাদের বিতর্কের প্রথম ক্ষেত্রটি ছিল বিজ্ঞান চর্চা কৌতূহল সৃষ্টির মাধ্যমে প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধ করে। কিভাবে লক্ষ্য করুন, আজকে যখন বলে দার্শনিক জ্যাক রুশো তার প্রতিক্রিয়াশীল আচরণ প্রতিরোধে শিশুদের বয়সভিত্তিক কয়েকটি ধাপ নিয়ে আলোচনা করেন, তিনি তার তত্ত্বে বলে যান শিশুদের শিক্ষাদান পদ্ধতিটি হবে পর্যবেক্ষণ, অনুমান এবং সমন্বয় ভিত্তিক। অর্থাৎ তার শিক্ষাতত্ত্বে তিনি বলে গিয়েছেন 0 থেকে 5 বছর বয়সী শিশুদের শুধুমাত্র পর্যবেক্ষণ এবং 5 থেকে 12 বছর বয়সী শিশুদেরকে যে কোনো ঘটনার কারণ অনুসন্ধান এবং যথার্থতা নিরূপণ করতে শেখায়। আজকে এই বিষয়গুলি আজকে আমরা বিজ্ঞান চর্চা যে সংজ্ঞায়ন বলে গিয়েছি, অর্থাৎ কোনো একটি ঘটনা পর্যবেক্ষণ, কারণ অনুসন্ধান, যথার্থতা বিশ্লেষণের মাধ্যমে কোনো যৌক্তিক সিদ্ধান্তে উপনীত হওয়া এর আওতায় পড়ে। সুতরাং বিজ্ঞান চর্চা একটি শিশুর জন্ম থেকে সামাজিকীকরণ পর্যায় পর্যন্ত প্রত্যেকটি ধাপে তার মনস্তাত্ত্বিক চিন্তার ইতিবাচক পরিবর্তন করে তাকে ব্যাখ্যা এবং যুক্তির আলোকে শেখায়, তাকে চিন্তা করতে শেখায়, অর্থাৎ প্রতিক্রিয়াশীল হতে বাধা দান করে, যেটি আজকে আমাদের বিপক্ষ দল বলে গিয়েছেন। লক্ষ্য করুন, শৈশব থেকে যখন একটি শিশু বিজ্ঞান চর্চায় চর্চিত হয় তখন সে সমাজে বিদ্যমান বিভিন্ন সমস্যাগুলির বিপরীতে প্রশ্ন করতে শিখে। ঠিক যেমনটি আমরা দেখি মিনা চরিত্রে, যেখানে কুসংস্কারচ্ছন্ন গ্রামবাসীদের প্রতিক্রিয়াশীলতার বিপরীতে বিজ্ঞান মনস্ক মিনা কিভাবে বিভিন্ন সত্যকে প্রতিষ্ঠা করেছে। সম্মানিত সভাপতি, এবারে বিশ্লেষণ করছি আমাদের দ্বিতীয় ক্ষেত্রটি, অর্থাৎ বিজ্ঞান কিভাবে তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞানের প্রসার ঘটিয়ে প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধ করে। দার্শনিক সক্রেটিসের মূল দর্শন ছিল ভার্চু ইজ নলেজ। তার তত্ত্বানুসারে মানুষের মধ্যে সেই সব গুণাবলী প্রকাশ পায় যেগুলি তার অর্জিত জ্ঞানের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা হয়। অর্থাৎ যখন বিজ্ঞান চর্চার মাধ্যমে আপনার মধ্যে তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞানের প্রসার ঘটবে, ঠিক তখনই আপনার এই যে মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়াশীলতা, এই মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়াশীলতা দূরীভূত হবে। লক্ষ্য করুন, মানুষ যখন তার স্বল্প জ্ঞানকে পুঁজি করে, যেটি কিনা প্রতিক্রিয়াশীলতা সৃষ্টির জন্য দায়ী অন্যতম একটি কারণ, সেটিকে ধারণ করে কোনো যুক্তিকে প্রতিষ্ঠা করতে যায়, তখনই অল্পবিদ্যা ভয়ঙ্করী নামক প্রবাদটির আমরা বাস্তব একটি উদাহরণ দেখতে পাই। অর্থাৎ যখন সে স্বল্প জ্ঞানের দ্বারা নিজের যুক্তিকে প্রতিষ্ঠা করতে পারে না, তখন সে প্রতিক্রিয়াশীল হয়ে পড়ে। অপরদিকে একজন মানুষ যে কিনা বিজ্ঞানের চর্চা করে, তার মধ্যে তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞানের প্রসার ঘটায়, সে ঠিক এবং ভুলের পার্থক্যটি করতে নিরূপণ হয়, কোথায় তার যুক্তির সীমাবদ্ধতাটি রয়েছে, তার মাধ্যমে সে প্রতিক্রিয়াশীলতার জায়গা থেকে সরে আসে, যেটা আপনাদের একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল যে কিভাবে আসলে একজন মানুষ বিজ্ঞান চর্চা করলেও প্রতিক্রিয়াশীল হতে তাকে কেন বাধা প্রদান করবে। অর্থাৎ বিজ্ঞান তাত্ত্বিক এবং ব্যবহারিক চর্চার সঠিক মাধ্যম দিয়ে সমাজের প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধ করে। সম্মানিত সভাপতি, এবার একটি সমাজ ব্যবস্থার কথা চিন্তা করুন, যেখানে একজন মানুষ মুক্ত চিন্তার অধিকারী না, যেখানে বিজ্ঞান চর্চার আলোয় পৌঁছায়নি, সেখানে একজন মানুষের পক্ষে প্রতিক্রিয়াশীল হয়ে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। লক্ষ্য করুন, আমাদের সমাজে শিল্প সাহিত্যে আমরা যখন লাল সালু কিংবা বহিপীরের মতন গল্পে দেখি, যখন আমাদের মানুষের নিজেদের ধর্ম বিশ্বাস নিয়ে জ্ঞানের সীমাবদ্ধতা থাকে, তখনই মজিদ কিংবা বহিপীরদের মতো মানুষদের পক্ষে যে কোনো এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব হয় এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে প্রতিক্রিয়াশীল করে তোলা সম্ভব হয়। অর্থাৎ যখন আপনার জ্ঞান সীমিত থাকে, যখন সমাজের জটিলতা বোঝার মতন সক্ষমতা আপনার থাকে না, ঠিক তখনই আপনার প্রতিক্রিয়াশীল হয়ে ওঠার সম্ভাবনাটি সবচেয়ে বেশি থাকে। আর এটি প্রতিরোধে বিজ্ঞান চর্চাই পারে মূল ভূমিকা পালন করতে, কেননা বিজ্ঞান আপনাকে যুক্তি দিয়ে চিন্তা করে কোনো ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের সুযোগটি করে দেয়। তাই ধন্যবাদ সম্মানিত সভাপতি। আশা করছি পরিশেষে এটি প্রমাণিত হয় যে বিজ্ঞান চর্চায় পারে মূল ভূমিকা পালন করতে। ধন্যবাদ সভাপতি। বিপক্ষে দ্বিতীয় বক্তা হরিপ্রিয়া সেন, তাকে আমন্ত্রণ জানাচ্ছি, তার সময় 5 মিনিট। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। দেখুন সম্মানিত সভাপতি, বিষয়টা এখানে পক্ষদল শুরু থেকে কি বলে যাচ্ছে যে বিজ্ঞান এই পারছে, বিজ্ঞান সেই পারছে, বিজ্ঞান বহু কিছু পারছে, কিন্তু বিজ্ঞান কি আসলে সমাধানটা পারছে?
তারা কিন্তু সমাধানটা দেখিয়ে যেতে পারেনি। তা এইখানে যে তারা বিষয়টি এনেছে, আমি একটু সময়ের জন্য মেনে নিলাম যে আমরা যুক্তি সৃষ্টির মাধ্যমে সমাজের মধ্যে আমরা প্রতিক্রিয়াশীলতা কমাবো। এখন এখানে একটি বিষয় আসছে, আলবার্ট বান্ডুরার সোশ্যাল কগনিটিভ থিওরি বা সোশ্যাল লার্নিং থিওরি থেকে যদি আমরা দেখি যে আমরা সমাজে যা দেখি, সমাজের একজনের আচরণ এবং সেই আচরণের প্রভাব থেকে সেই আচরণে কি ফলাফল আসছে, অর্থাৎ দেখে আমরা শিখে থাকি। অর্থাৎ যদি আমি একটা যুক্তি প্রতিষ্ঠিত করলাম, কিন্তু আমি চোখের সামনে দেখছি কি একটা অপরাধ হচ্ছে, অন্যায় হচ্ছে এবং তার বিরুদ্ধে সে কোনো শাস্তি পাচ্ছে না, তখন কিন্তু মাননীয় সভাপতি আমি করছি কি, আমার মধ্যে কিন্তু সেই যুক্তিটা স্থায়ী হচ্ছে না। স্থায়ী করতে হলে কি করতে হবে? সামাজিকীকরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে। এখানে কিভাবে সামাজিকীকরণের প্রথমে যে বিষয়টি আসছে, পরিবার। একটা শিশুর সৃষ্টি হয়, তার সবকিছু সৃষ্টি হয় পরিবার থেকে। আমরা দেখতে পাই যে একটা পরিবারের মধ্যে একটা শিশু যদি সে শিখছে যে গোঁড়ামি এবং একটা শিশু শিখছে যে গোঁড়ামি নয়, তাহলে কিন্তু সেই পার্থক্যটা হয়। সেই পার্থক্যের মধ্যে একটি পারিবারিক চেতনার মধ্যে কিন্তু কখনোই গিয়ে বিজ্ঞান প্রশ্ন করতে পারে না। প্রশ্ন করতে পারে কি? সামাজিকীকরণ। সামাজিকীকরণের মাধ্যমে আমরা যদি উদাহরণ দিই, তাহলে মাননীয় সভাপতি আমরা এখানে দেখতে পাই যে পরিবার পরিকল্পনার যে বিষয়টি এনেছিল সামাজিকীকরণের মাধ্যমে, সেখানে কিন্তু বাংলাদেশের 6.3% জন্মহারকে আমরা 2.3-এ কমিয়ে এনেছি। এবং তারা একটি বিষয় বলে গেল মাননীয় সভাপতি, তারা বিশ্বাস জিনিসটাকে বাদ দিয়ে দিল। কিন্তু মাননীয় সভাপতি, এখানে আমরা সবার আগে গুরুত্ব আরোপ করতে হবে বিশ্বাসের উপরে। বিশ্বাস এবং ধর্ম। মানুষ সব থেকে বেশি প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে ধর্মের কারণে। তৃতীয়ত আমরা আসছি যে শিক্ষার মধ্যে। তিনি শিক্ষার কথা বলে গেলেন কি, যে মিনা কার্টুনের মাধ্যমে বিষয়টা হচ্ছে। এখন দেখুন, মিনা যে কার্টুনটা রয়েছে সেটা কিন্তু সংস্কৃতির অংশ, সেটা কিন্তু একটা সৃজনশীলতার অংশ, সেটা বিজ্ঞানের আওতায় ঠিক তেমনভাবে পড়ে না। আমি যখন একটা যৌতুকের বিষয় হচ্ছে, একটা বাল্যবিবাহ হচ্ছে, আমি যখন বলছি দেখুন বাল্যবিবাহ হচ্ছে, প্রজননের ক্ষমতা কমে যাবে, এই হচ্ছে সেই হচ্ছে, আপনি করবেন না, তখন কিন্তু বুঝছে না। কিন্তু মিনা যখন এসে বলছে বাল্যবিবাহ বন্ধ করো, তখন কিন্তু আমরা বাল্যবিবাহ বন্ধ করার জন্য পদক্ষেপ নিচ্ছি। তাই মানুষের মাথায় সেই বিষয়টি ঢোকানোর জন্য, আপনার বিজ্ঞানকে পৌঁছানোর জন্য আপনার একটা সুষ্ঠু এবং সুন্দর সামাজিক কাঠামোর দরকার। একটি সামাজিক কাঠামো ছাড়া আপনি কখনো এটা করতে পারবেন না। এবং আপনারা যে শুরু থেকে বলে যাচ্ছেন বিজ্ঞান চর্চা, আপনারা ঠিক কোন উপায়ে বিজ্ঞান চর্চাটা করবেন? বিজ্ঞান চর্চা কি করবে, কোন উপায় করবে, সেই রূপরেখাটা আপনারা দেখাই যেতে পাচ্ছেন না। যেখানে আমরা রূপরেখা দেখিয়ে যাচ্ছি যে আমরা রাষ্ট্র এবং অন্যান্য উপাদানকে সহযোগিতা রেখে আমরা কিন্তু এই সামাজিকীকরণটা করব, এবং এটা সব জায়গায় পরীক্ষিত। আমরা যদি এখন কর্মসংস্থান বা যেই কর্মসংস্থান জিনিসটা থাকে, সেটা কিন্তু আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আমরা যদি আমাদের সমাজটাকে ঢেলে না সাজাই, সেই কাঠামোটা সৃষ্টি না করে, আপনার বিজ্ঞান প্রবেশ করবে কোথায়? সেই বিশ্বাসটাই যদি আপনার না থাকে, সেই অনুভূতির বিশ্বাসটাই যদি আপনার থাকে, আপনি যদি বিশ্বাসই না করুন, আজকে যেই প্রতিক্রিয়াশীলতার প্রভাবটা পড়ছে, প্রভাবটার দিকে তাকান। প্রভাবের কারণে মানুষ মারা যাচ্ছে, যুদ্ধ হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এই বিষয়টাকে থামানোর জন্য বিজ্ঞান তো কিছু করতে পারছে না। বিজ্ঞান এখন পর্যন্ত অনেক দিন ধরে আছে, সেই বিজ্ঞানটা আপনার ঠিক কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে সেই বিষয়টা আপনারা দেখে যাচ্ছে না। এবং শেষে আমার তাদের কাছে প্রশ্ন, যে ধর্মের যে বিষয়টা আছে, যেটা ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে, পারিবারিক চেতনার উপর ভিত্তি করে, শিক্ষার উপর ভিত্তি করে এবং কর্মসংস্থান বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে, সেই বিষয়গুলোকে আপনারা কিভাবে বিজ্ঞানের মাধ্যমে পরিচালনা করবেন, এবং বিজ্ঞানের ঠিক কোন চর্চা একদম নির্দিষ্ট করে বলে যাবে না। যদি না বলে যেতে পারেন, এখানেই প্রমাণিত হয়েছে আপনারা বিতর্কটি হারেন। ধন্যবাদ মাননীয় সভাপতি। এবারে পক্ষ দলের তৃতীয় বক্তা মারিয়া রহমানকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। তার জন্য নির্ধারিত সময় 5 মিনিট। ধন্যবাদ সম্মানিত সভাপতি, মাননীয় বিজ্ঞ বিচারক বৃন্দ এবং উপস্থিত সকলকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। সম্মানিত সভাপতি, শুরু করছি তাদের একটি প্রশ্ন দিয়ে। তারা আজকের বিতর্ক মঞ্চে প্রশ্ন করে যান, বিজ্ঞান চর্চার সাথে যারা সম্পৃক্ত তাদের তিনি কিভাবে আসলে তাদের দ্বারা কিভাবে প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধ করবে। সম্মানিত সভাপতি, চলে যায় সেই উদাহরণে, যখন ভারতবর্ষের প্রফুল্লচন্দ্র বলেন তিনি ক্লাসের শিক্ষার্থীদের সূর্যগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা শেখালেন, শিক্ষার্থীরা তা শিখলো, খাতায় লিখলো এবং পরীক্ষায় পাশ করলো। কিন্তু বাস্তবে কি, যখন চন্দ্রগ্রহণ হলো তখন ছাত্ররা বলে চন্দ্রকে রাহু গ্রাস করেছে। অর্থাৎ বিষয়ভিত্তিক বিজ্ঞান শেখা এবং বিজ্ঞান চর্চা সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়। আমার দলের বক্তারা যখন প্রথম থেকে বিজ্ঞান চর্চার বিষয়টিকে স্পষ্টত বলে দিচ্ছে এটি একটি বিশেষ জ্ঞান, যা কিনা কেবলমাত্র প্রযুক্তির ব্যবহার বা বিজ্ঞানের বিষয়ভিত্তিক ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ না, তখন আমার বিপক্ষ দলীয় বন্ধুরা বারবার বিজ্ঞানকে প্রযুক্তির ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ করে প্রমাণ করে দিচ্ছে এই বিতর্ক মঞ্চে তাদের মনোযোগ অন্য কোথাও আছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন
যখন তারা সুষ্ঠু সামাজিকীকরণের কথা বলে, প্রথমত সুষ্ঠু সামাজিকীকরণ বিষয়টি একটি বিজ্ঞান নির্ভর বিষয়। দ্বিতীয়ত, সামাজিকীকরণের মাধ্যমে আপনি আপনার সমাজকে রীতিনীতির প্রতি মূল্যবোধ সম্পন্ন অন্য কোনো সমাজ ব্যবস্থার ব্যক্তিকে কিভাবে পরমত সহিষ্ণু করে তুলবেন তার কোনো সমাধান তাদের কাছে নেই। মাননীয় সভাপতি, তারা বারবার আসলে ধর্মীয় জ্ঞানের কথা বলে যান, তারা সামাজিক কাঠামোর কথা বলে যান, সমাজকে ঢেলে সাজানোর কথা বলে যান, অথচ প্রত্যেকটা সমাজের কাঠামো একটি বৈজ্ঞানিক চিন্তাধারার মাধ্যমে বা বিজ্ঞানের চর্চার মাধ্যমে আসে। মাননীয় সভাপতি, সম্মানিত সভাপতি, লক্ষ্য করুন, তারা ধর্মের মাধ্যমে একটা সমাধান দিতে চায়, তারা একটি নির্দিষ্ট ধর্মের মাধ্যমে আসলে কিভাবে প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধ করা যায় সেটির কথা বলে, অথচ ধর্ম একটি বিশ্বাস যেখানে বিজ্ঞান সর্বজনীন একটি বিষয়। তাহলে দেখুন সম্মানিত সভাপতি, তাদের উপস্থাপিত সমাধানগুলো কোনোটি আসলে আমাদের সমাধানের থেকে কোনো উন্নততর সমাধান দিতে পারে না, বরং বিজ্ঞান চর্চায় এই বিষয়গুলোর ঊর্ধ্বে থাকে। এখন আসুন, কেন আসলে আমরা মনে করি সব প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধে বিজ্ঞান চর্চায় প্রধান ভূমিকা রাখে। প্রতিক্রিয়াশীলতার একটি অন্যতম প্রধান নিয়ামক যদি দেখি, সেটি হচ্ছে গুজব কিংবা কোনো কুচক্রী গোষ্ঠী কর্তৃক কোনো গোষ্ঠীকে প্ররোচিত করা। নিজ স্বার্থ উদ্ধারের জন্য এরা একটি প্রতিক্রিয়াশীল দল তৈরি করে, যারা অন্ধের মতো কোনো যুক্তিবাদ বা ঘটনার পেছনের যে সত্যতা সেটা যাচাই না করে একটি প্রতিক্রিয়াশীল আচরণের মধ্যে পরিচালিত হয়। সম্মানিত সভাপতি, দেখুন, প্রতিক্রিয়াশীলতা উদ্ভবের অপর একটি প্রধান কারণ হচ্ছে যখন সমাজে একাধিক যুক্তির মধ্যে সংঘাত ঘটে, তখন কার যুক্তি শ্রেষ্ঠ এই অন্তর্দ্বন্দ্বের কারণে মানুষ প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে এবং অপরের যুক্তির প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে। এমন ক্ষেত্রে একাধিক ব্যক্তির সমন্বয়ে কিভাবে একটি সম্ভাব্য প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধের মাধ্যমে যুক্তিযুক্ত সিদ্ধান্তে আসলে পৌঁছানো যায় তা আমরা বন্ধুরাষ্ট্র জাপানের দিকে লক্ষ্য করলে দেখতে পাই। জাপানে নেমাওয়াশি পদ্ধতির মাধ্যমে একাধিক ব্যক্তির অংশগ্রহণে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন অনুভূত হলে আনুষ্ঠানিক বৈঠকের পূর্বেই পৃথকভাবে সকলের সাথে বৈঠক করা হয় এবং আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসা হয়। এর মাধ্যমে মূলত দুইটি বিষয় ঘটে: এক, সংঘর্ষ বা প্রতিক্রিয়া এড়ানো যায়; দুই, যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে স্থিতিশীলতা রক্ষিত হয়। সম্মানিত সভাপতি, এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বিজ্ঞান চর্চা কিভাবে একটি আসন্ন প্রতিক্রিয়াশীলতাকে প্রতিহত করতে পারে। একজন যুক্তিবাদী মানুষ এভাবেই সংঘাত এড়িয়ে যায়, কারণ সে চিন্তার বহুমাত্রিকতায় বিশ্বাস করে, যা আমাদের দলগত অবস্থান প্রমাণের চতুর্থ ক্ষেত্র। সম্মানিত সভাপতি, লক্ষ্য করুন, একটি বলের বিরুদ্ধে যেমন একটি প্রতিক্রিয়াশীল বল কাজ করে, ঠিক তেমনি সমাজে যখন একটি ঘটনা ঘটে যায় তখন তার বিপরীতেও কিন্তু এক ধরনের প্রতিক্রিয়াশীলতা চলে আসে। সেই জায়গাটিতে বিজ্ঞান কিভাবে সমাজের সামনে একটি নতুন মতাদর্শকে প্রদর্শন করে। আমরা দেখে আসি, সেই অন্ধকার কূপ থেকে যখন নারী জাতিকে আলোর পথে আনার জন্য বেগম রোকেয়া মাত্র 8 জন সম্ভ্রান্ত পরিবারের নারীকে শিক্ষাদানের পদক্ষেপ গ্রহণ করে, তখন বছরের পর বছর লালিত সামাজিকভাবে নারীকে গৃহাভ্যন্তরে রাখার এই প্রথাকে কেন্দ্র করে একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়ে যায়। এবং তখন শুধু তাই না, আমরা যদি সেই বিনোদিনীর কথা মনে করি, যাকে ইংরেজি শিক্ষার কারণে বলা হয়েছিল ইংরেজি শেখাই তার বৈধব্যের কারণ, এইসব প্রথাগুলোর যখন আমরা দেখি, এই প্রথাগুলোর যখন ব্যত্যয় ঘটে, তখনই কিন্তু সমাজে প্রতিক্রিয়ার উদ্ভব ঘটে। কিন্তু বিজ্ঞান চর্চার মাধ্যমে যখন আমরা এই বিষয়গুলো তুলে ধরি, তখন ফলাফল অনুসন্ধানের মাধ্যমে বা ফলাফল পর্যবেক্ষণের মাধ্যমে মানুষ পরবর্তীতে এই ঘটনাগুলো আসলে প্রতিহত করতে পারে। সামগ্রিকভাবে প্রতিক্রিয়াশীলতা, যেটা মানব মস্তিষ্কের অভ্যন্তরীণ অনুশীলনের মাধ্যমেই প্রতিরোধযোগ্য, তার প্রতিষেধক মূলত বিজ্ঞান চর্চা। তাই আমারও আমার দলের সুচিরও অবস্থান এই যে প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধে বিজ্ঞান চর্চাই পারে মূল ভূমিকা পালন করতে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষ দলের তৃতীয় বক্তা জহুরা আক্তার আসবেন, তার জন্য নির্ধারিত সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকে বিতর্কের মঞ্চে আমাকে সুযোগ প্রদান করার জন্য। শুরু করছি তৃতীয় বক্তার একটি কথা দিয়ে, যিনি বলেছেন সমাজ গঠনটি আসলে বিজ্ঞানের ফলে হয়েছে। তাদেরকে জ্ঞাতার্থে জানিয়ে রাখি, সমাজের গঠনটা আসলে বিজ্ঞানের জন্য না বা বিজ্ঞানের চর্চার জন্য না, এটা একটা প্রিলিমিনারি দর্শন বা এটা একটা ফিলোসফি, যার ফলাফলে আজকে হচ্ছে সমাজের গঠন। আচ্ছা, তাদের দলের প্রথম বক্তা মিনার একটা উদাহরণ দিয়েছিলেন। আচ্ছা, মিনা কি সমাজে বিজ্ঞান চর্চাকে উৎসাহিত করেছিলেন নাকি সমাজের মানুষকে সচেতন করেছিলেন? সেইটা আজকে খেয়াল করতে হবে। মিনা কিন্তু সমাজে সচেতনতা তৈরি করেছিলেন। তারা আজকে যে জিনিসগুলো আসলে তাদের ব্যর্থতার জায়গা, সেই জিনিসগুলো ধরিয়ে দিচ্ছি। তারা বিজ্ঞান চর্চার কথা বলেন, কিন্তু বিজ্ঞান চর্চা সমাজের বিজ্ঞান চর্চার জন্য যে একটা বিজ্ঞান মানুষকে সমাজ দরকার, সেই সমাজটি যখন আপনার এখানে নেই, সেই সমাজটি আপনি কিভাবে তৈরি করবেন সেটা যখন দেখিয়ে যায় না, তখনই তাদের বিতর্কটি আসলে টেকে না। তারপর তাদের যে দ্বিতীয় ব্যর্থতা, অর্থাৎ বিজ্ঞান চর্চাটা সমাজের সর্বস্তরে কি করে পৌঁছে দিবে সেটা তারা দেখায় না। তারা দেখায় যে শিক্ষার মাধ্যমে তারা হচ্ছে বিজ্ঞানটাকে ছড়িয়ে দিবে। এরপরে তারা বলছে যে
বিজ্ঞান চর্চার মাধ্যমে আসলে সমাজ থেকে এই যে প্রতিক্রিয়াশীলতা এটা রোধ করতে পারবে। এখন কথা হচ্ছে আপনি বিজ্ঞান চর্চাটা পরিবারের মধ্যে কি করে আনবেন, আপনি বিজ্ঞান চর্চাটা সমাজের মধ্যে কি করে আনবেন, আপনি বিজ্ঞান চর্চাটা সেই তৃণমূলের গ্রাম যে কিনা শিক্ষা প্রতিষ্ঠানে কোনোদিন যায়নি তার কাছে কিভাবে আনবেন। এই আনতে হলে আপনাকে আসলে সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে আসতে হবে, অর্থাৎ আপনার বিজ্ঞান চর্চাটি নিশ্চিত করতে হলে আপনাকে সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। যেহেতু আপনাকে সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে আসতে হচ্ছে, তাই আপনি কখনো আসলে প্রধান কারণ হতে পারেন না। সেক্ষেত্রে আসলে সামাজিকীকরণটি প্রধান কারণ হিসেবে দেখা দেয়। মাননীয় সভাপতি, এবার চলে আসছি আমাদের যে কথাটি যে সামাজিকীকরণ। এখন সামাজিকীকরণটি আমরা আসলে কিভাবে নিশ্চিত করব? মাননীয় সভাপতি লক্ষ্য করুন, একটা সমস্যার সমাধানের প্রথম ধাপ কোনটি? আমাদের প্রথম ধাপটি হচ্ছে সমস্যা শনাক্তকরণ, অর্থাৎ প্রতিক্রিয়াশীলতা যে একটি সমস্যা এবং এটি যে সমাজে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, এটি আমাদের প্রথমে শনাক্তকরণ করতে হবে এবং এর প্রভাব বিশ্লেষণ করতে হবে। এখন কথা হচ্ছে কে এই প্রভাবটা বিশ্লেষণ করবে? এই ক্ষেত্রে আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা স্পষ্ট করে গেছেন যে এই ক্ষেত্রে রাষ্ট্র এবং সমাজের সকল উপাদান মিলে এটাকে শনাক্ত করতে হবে, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যে এই প্রতিক্রিয়াশীলতা বন্ধ করা দরকার। আমাদের যে দ্বিতীয় ধাপটি আছে সেটা হচ্ছে সমস্যার বিভাজন এবং দায়িত্ব বন্টন। এই ধাপটির কথা আমরা কেন বলছি? কারণ এই ধাপের মাধ্যমে আসলে সমস্যাটা যেখানে, সচেতনতাটা ওইখানেই তৈরি করা হবে। কিংবা ধরুন আজকে আমাকে একটু সচেতনতামূলক কার্যক্রম আমি যখন পরিচালনা করব, তখন সমস্যাটি যখন সমাজের, তো সেই ক্ষেত্রে সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব যাদের, ঠিক তাদের উপরই দায়িত্বটি বর্তাবে যে এই প্রতিক্রিয়াশীলতাটা বন্ধ করার জন্য যে কাজগুলো করা। এরপরে আমাদের আসলে মূল কার্যক্রম তৃতীয় ধাপে। এই ধাপটির কথা আমরা কেন বলছি? কারণ আমরা অলরেডি জানি যে সামাজিক প্রতিক্রিয়াশীলতা একটি সমস্যা এবং এটার ফলে কি কি হয়, এবং তখন আমরা কি করব? তখন আমরা হচ্ছে যে এই প্রতিক্রিয়াশীলতা বন্ধে যে কার্যকরী পদক্ষেপ, সেটা সেই দায়িত্বরত সকল যেই অথরিটি আছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং সেটি যেন সঠিকভাবে বাস্তবায়ন করা হয় সেটি নিশ্চিত করা হবে। এবং আমাদের যে 4 নম্বর ধাপটি, সেটি হচ্ছে ফিডব্যাক, অর্থাৎ এই যে আমরা নতুন একটা পদ্ধতি সমাজে বাস্তবায়ন করলাম, এর ফলাফলটা কি হলো, সমাজে কি ইতিবাচক পরিবর্তন হলো, সেটি যদি আমরা পুনর্মূল্যায়ন করে এটা সাইক্লিক আকারে চালাতে থাকি, তখন দেখা যাবে সমাজের মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে, মূল্যবোধ তৈরি হবে, নীতিনৈতিকতা তৈরি হবে, ভ্রাতৃত্ববোধের তৈরি হবে। তখনই আসলে এই সমাজ থেকে প্রতিক্রিয়াশীলতা দূর হবে। এখন মাননীয় সভাপতি, একটা প্রশ্ন, বিজ্ঞান কি আসলে ভ্রাতৃত্ববোধ তৈরি করতে পারে? বিজ্ঞান কি আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি করতে পারে? যদি আজকে না পারে, তাহলে যে সম্প্রদায়ের কারণে যে হিন্দু মুসলিম দ্বন্দ্ব, এটা কখনো বিজ্ঞান রোধ করতে পারবে না। আর সকল পরিস্থিতিতে আসলে বিজ্ঞান কাজ করে না। একটা শিশু যখন দেখছে যে তার বাড়ির পাশে বোমা ফেলা হচ্ছে, যে ক্রমাগত অন্যায় অবিচারের শিকার হচ্ছে, তাকে আপনি যতই যুক্তি দিয়ে বুঝান, সে যুক্তি দিয়ে বুঝবে না। তাকে কি করতে, তখন আসলে কোন যুক্তি, কোন তত্ত্ব আসলে সেই পরিস্থিতিতে কাজ করবে সেটি দেখাতে হবে। কিন্তু আমরা যে পদ্ধতিটা বলছি, অর্থাৎ সে যদি একটা সুষ্ঠু সামাজিকীকরণের মধ্যে দিয়ে যায়, সমাজ যদি ন্যায় বিচারটি থাকে, সমাজে যদি একটা সুষ্ঠু শৃঙ্খলা থাকে, তখনই সে একটা সুষ্ঠু পরিবেশ পাবে, সুষ্ঠু পরিবেশে গড়ে উঠবে, তখন তার মধ্যে প্রতিক্রিয়াশীলতা কাজ করবে না। ঠিক ধন্যবাদ মাননীয় সভাপতি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যে আজকে যত সমস্যা আছে সেগুলো সমাধান করতে হলে আমাদেরকে আসলে সুষ্ঠু সামাজিকীকরণের উপর অধিক গুরুত্ব দিতে হবে এবং এটি পারে আমাদের সমাজকে প্রতিক্রিয়াশীলতার থেকে মুক্ত করতে। ধন্যবাদ সবাইকে। বক্তব্য উপস্থাপনের পালা শেষ হলো, এবার যুক্তি খণ্ডনের পর্ব। আমি যুক্তি খণ্ডন পর্বে প্রথমে পক্ষ দলের নুসরাত জাহানকে আমন্ত্রণ জানাচ্ছি। তার জন্য নির্ধারিত সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি। বিতর্ক চলছে। মাননীয় সভাপতি, আমাদের প্রতিপক্ষ দল আসলে আজকে এসে আমাদের কথাগুলোই বলে গিয়েছেন, কিন্তু তারা মূলত বিজ্ঞানাগারের বাইরে বিজ্ঞানের অস্তিত্বকেই অস্বীকার করে গিয়েছেন। তাদেরকে আমি জানাতে চাই, তারা যে সমাজের গঠনের কথা বলেন, যে দর্শনের কথা বলেন, সেই সমাজ বিজ্ঞান মূলত বিজ্ঞানেরই একটা অংশ। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, তাদের প্রথম বক্তা এসে বলে গেলেন মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়াশীলতা একটি মনস্তাত্ত্বিক বিষয় এবং এর জন্য তারা একটি মনস্তাত্ত্বিক সমাধান চান। মাননীয় সভাপতি, ঠিক কোনভাবে তারা মনোবিজ্ঞানের সাহায্য ছাড়াই ব্যক্তির মনস্তত্ত্বের একটি উন্নয়ন ঘটাবেন এবং মনস্তাত্ত্বিক একটি সমস্যার সমাধান করবেন? তাদের দলের দ্বিতীয় বক্তা এসে বলে যান পারিবারিক চেতনার কথা। মাননীয় সভাপতি, একটি পরিবারের চেতনা তো বিভিন্ন রকম হতে পারে, কিন্তু সেই চেতনাটি যে সঠিক এটার নিশ্চয়তা কে দেবে? মাননীয় সভাপতি, বিজ্ঞান চর্চার ব্যতিরেকে তারা মিনার বিরুদ্ধে কথা বলে যান। তারা এসে বলেন যে মিনা যখন এসে বললেন
বললেন বাল্যবিবাহ দিও না, তখন তারা কথা শুনলেন। তারা মিনার কথাটি শুধু মিনা বলে শুনেননি, তারা মিনার কথাটি শুনেছিলেন কারণ মিনা একটি যৌক্তিক তর্ক উপস্থাপন করেছে। মিনা এসে দেখিয়ে গিয়েছে বাল্যবিবাহের ফলে কিভাবে একটি শিশুর জীবন ধ্বংস হয়ে যায়, কিভাবে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার ঘটে, যেগুলো সব শিক্ষাই আসে আমাদের বিজ্ঞান চর্চার মাধ্যমে। তাদের দলনেতায় এসে সমাজের গঠন, বিজ্ঞান মনস্ক সমাজের কথা প্রশ্ন করে গেলেন, কিভাবে আমরা একটা বিজ্ঞান মনস্ক সমাজ গড়ে তুলবো, কিভাবে পথ শিশুর কাছে তুলে দিব। আমি হয়তো একটি প্রথম বিশ্বের সমাজ ব্যবস্থার বিজ্ঞানের জয় জয়কার আমার দেশের পথ শিশুর হাতে তুলে দিতে পারবো না, কিন্তু যখন আপনার সমাজে বিজ্ঞান চর্চা শুরু হবে তখন একটি কেমিস্ট্রির চেইন রিয়াকশনের মতো করেই সর্বস্তরের জনগণের কাছে আস্তে আস্তে বিজ্ঞান চর্চাটি পৌঁছে যাবে এবং এই বিজ্ঞান চর্চার মাধ্যমেই আমরা একটি প্রতিক্রিয়াশীল প্রতিরোধ করে একটি সুষ্ঠু সুন্দর সমাজ গড়ে তুলব। মাননীয় সভাপতি তাদের মূল বক্তব্যটাই ছিল সামাজিকীকরণের মাধ্যমে তারা একটি প্রতিক্রিয়াশীল প্রতিরোধ করে একটি সমাজ গড়ে তুলবেন। এই সামাজিকীকরণ নিজেই যখন একটি বিজ্ঞানের অনুষঙ্গ, তখন আসলে আর এই বিতর্কে আমাদের বলারই কোনো জায়গা থাকে না। মাননীয় সভাপতি, বিতর্কে আমরা এটি প্রমাণ করতে সফল হয়েছি যে প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধে বিজ্ঞান চর্চায় মূল ভূমিকা পালন করে। ধন্যবাদ মাননীয় সভাপতি। যুক্তি খণ্ডনের জন্য আমি বিপক্ষ দলের জহুরা আক্তারকে আমন্ত্রণ জানাচ্ছি। তার জন্য নির্ধারিত সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে পুনরায় সুযোগ প্রদান করার জন্য। তাদের প্রথম বক্তার একটি যুক্তি আছে যে জ্ঞানের সীমাবদ্ধতার কারণে জ্ঞানের সীমাবদ্ধতার কারণে প্রতিক্রিয়াশীলতা তৈরি হচ্ছে। এখন যেই মানুষ আপনি মানলাম আপনি শিক্ষার মাধ্যমে হচ্ছে আপনি বিজ্ঞান চর্চা করাবেন, কিন্তু যে মানুষটি শিক্ষিত নয়, যে মানুষটি শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি, তাকে আপনি কিভাবে বিজ্ঞান চর্চার মাধ্যমে আনবেন সেটা যখন আপনি দেখান না, সেখানেই আপনার বিতর্কটি আসলে থেমে যায়। তারপরে তাদের দলের দ্বিতীয় বক্তা বলল যে মঙ্গল শোভাযাত্রা আসলে যাচাই বাছাই না করে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যেই সমাজটা আসলে উগ্র, সেই উগ্রতা আপনি কি করে রোধ করবেন সেটা যখন আপনি দেখিয়ে যান না, আপনি কিছু তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞানের কথা বলেন, আপনি বারবার হচ্ছে স্বল্প জ্ঞানের কথা বলেন। এখন মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজকে যদি বিজ্ঞান চর্চা কোন দেশগুলোতে বেশি হয়, উদাহরণ হিসেবে বলতে পারি আমরা আমেরিকার কথা, কিন্তু সেখানে কি প্রতিক্রিয়াশীলতা নেই? অবশ্যই আছে। সেখানেও কিন্তু ব্ল্যাক ডমিনেশন হয়, অর্থাৎ শিক্ষিত মানুষ যখন প্রতিক্রিয়াশীল হয় সেইটাকে আপনি কি করে রক্ষা করবেন, সেটা আসলে কোন যুক্তি দিয়ে রক্ষা করবেন সেটা আপনি দেখিয়ে যান না। মাননীয় সভাপতি, যেই মানুষটা আসলে কুসংস্কারাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন, যে এখনো পেটে ব্যথা হলে পানি পড়া খায়, তাকে আপনি বিজ্ঞানের কোন যুক্তি, কোন তত্ত্ব, কোন থিওরি দিয়ে বুঝাবেন সেটি যখন আপনি ক্লিয়ার করে যান না, তখন কিন্তু আপনার বিতর্কটি আসলে টেকে না। সেই জায়গা থেকে আমরা আসলে কি বলছি, আমরা দেখিয়েছি সুষ্ঠু সামাজিকীকরণ প্রক্রিয়া। এখন তারা বলছে যে সুষ্ঠু সামাজিকীকরণ প্রক্রিয়া বিজ্ঞানের অংশ। এটা এখন এই জায়গাটা আপনাকে খেয়াল করতে হবে, বিজ্ঞানের যে তাত্ত্বিক জ্ঞান, বিজ্ঞানের যে হচ্ছে সেটা যদি আপনি ব্যবহারিক করতে চান, তখন আপনাকে পরিবারে যেতে হবে, তখন আপনাকে হচ্ছে সমাজের কাছে যেতে হবে, তখন আপনাকে সমাজের সকল স্তরে পৌঁছাতে হবে। এবং এই প্রক্রিয়াটি হচ্ছে আমাদের কথা ছিল, যেটা কিনা তাদের কথা, তাদের আজকে যে প্রকল্পটি সেটা বাস্তবায়ন করতে হলে মূলত আমাদের এখানেই আসতে হচ্ছে। মাননীয় সভাপতি, তাদের যে যুক্তিগুলো আছে যে চেইন আকারে আসলে পৌঁছে যাবে, এই চেইন আকারে পৌঁছে দেবে কে, সেই অথরিটিটা তাদের ছিল না, কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু সেই অথরিটিটাকে আমরা দেখিয়ে গেছি। তো এই জায়গাতে বলা যায় যে আজকের বিতর্কটি আসলে বিজ্ঞান চর্চা নয়, মূলত সুষ্ঠু সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমেই আমরা সমাজ থেকে প্রতিক্রিয়াশীলতা দূর করতে পারি। ধন্যবাদ সবাইকে। এবার বিজ্ঞ বিচারক প্যানেল আছেন। বিচারক প্যানেল থেকে উভয় পক্ষকে একটি করে প্রশ্ন করা হবে। তো আমি বিজ্ঞ বিচারক প্যানেল থেকে ডক্টর মোহাম্মদ শওকত জাহাঙ্গীরকে অনুরোধ করছি উভয় দলের প্রতি প্রশ্ন উত্থাপন করার জন্য। পক্ষ দল কবি সুফিয়া কামাল হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের নিকট আমার প্রশ্ন, প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধে বিজ্ঞান চর্চার চেয়ে সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা অধিকতর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উক্তির সপক্ষে আপনারা কি যুক্তি দেবেন? ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী প্রশ্নটি করার জন্য। আজকে প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধে বিজ্ঞান চর্চার চেয়ে সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা বেশি গুরুত্বপূর্ণ বা এর সপক্ষে আসলে কি যুক্তিটি থাকে? দেখুন, সংস্কৃতি চর্চা একটি সমাজের অন্তর্ভুক্ত একটি চর্চা, যেই চর্চাটি আসলে আপনার সমাজে যে সমস্ত রীতিনীতি রয়েছে, যেসব বিশ্বাস রয়েছে সেগুলোকে লালিত করে পরিচালিত হয়। এখন দেখুন, যখন আসলে আপনি বিজ্ঞান চর্চাটি করবেন, অর্থাৎ আপনি নিজের যুক্তিটিকে বাস্তবায়ন করবেন, ঠিক তখন আসলে আপনার এই যুক্তির সাথে আপনার সংস্কৃতির যে বিশ্বাসটি রয়েছে সেটির যদি আপনি একটি সুন্দর মিথস্ক্রিয়া করাতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার সমাজে যে মানুষগুলি রয়েছে সেই মানুষগুলির কাছে বিজ্ঞান চর্চাটি পৌঁছে দেওয়ার পথটি আরও বেশি সুগম হয়। অর্থাৎ আপনি যদি বিজ্ঞান চর্চাকে সুন্দরভাবে তাদের সামনে উপস্থাপন করতে পারেন, তাদের সাংস্কৃতিক যে সমস্ত যুক্তি রয়েছে, সাংস্কৃতিক বিভিন্ন যেসব চর্চা রয়েছে তার মাধ্যমে, তখনই আসলে আপনার বিজ্ঞান চর্চা এবং এই যে সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা দুইটি একটি সমাজে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয় এবং ওই সমাজের যে প্রতিক্রিয়াশীলতা, সেই প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধ করা খুব সহজেই সম্ভব হয়। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ। আমি এবার বিপক্ষ দল দোলন চাপা হল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে একটি প্রশ্ন। আপনারা প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধে বিজ্ঞান চর্চার পরিবর্তে আপনারা বেশ কতগুলো কারণ উল্লেখ করেছেন, যেমন সমাজ কাঠামো, সামাজিকীকরণ, মনস্তাত্ত্বিক উন্নয়ন। এই সমস্ত বিষয়গুলোর পিছনে নিয়মিত বিজ্ঞান চর্চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পক্ষে আপনারা কি যুক্তি দেবেন? সুষ্ঠু সামাজিক কাঠামো বা অন্যান্য যে উপাদান সেটি সহ নিয়মিত বিজ্ঞান চর্চা কি করে আসলে সুষ্ঠু প্রতিক্রিয়াশীলতা কমাতে পারে, সেটির ক্ষেত্রে আমাদের প্রথম যে কথা, বিজ্ঞান আসলে যুক্তি দিয়ে সত্য এবং প্রমাণ সহ ব্যাখ্যা করে। যখন আপনি একটা জিনিস দেখছেন যেটি একটি প্রমাণিত সত্য, তখন আপনি সেটিকে গ্রহণ করবেন। যখন সেটি আসলে বাস্তবসম্মত জ্ঞান, বিজ্ঞান আসলে কোনো কাল্পনিক কোনো কথা বলে না, বিজ্ঞান আসলে বাস্তবসম্মত কথা বলে। বিজ্ঞান যখন আপনাকে বাস্তবসম্মত কথা বলছে এবং সেটি যখন আপনি সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিচ্ছেন আপনার সামাজিকীকরণ কাঠামের মাধ্যমে, আপনার পরিবার, সমাজ, রাষ্ট্রের মাধ্যমে, তখন সেটি আরও বেশি ফলপ্রসূ হচ্ছে, তখন সেটি আরও বেশি কার্যকর হচ্ছে। এই কার্যকারিতার কারণেই যে বিজ্ঞানের যে যৌক্তিক ব্যাখ্যা করার ক্ষমতা, বিজ্ঞানের যে বাস্তব জ্ঞানসম্মত একটা ব্যাপার, বিজ্ঞান যে প্রমাণের উপর নির্ভরশীল এবং এটা যে সত্য, যখন এটি সমাজে প্রতিষ্ঠিত হয় এবং সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া হয়, তখনই আসলে নিয়মিত বিজ্ঞান চর্চা আমাদের সমাজ থেকে এই ঘৃণ্য প্রতিক্রিয়াশীল মনোভাবটি আসলে দূর করতে পারেন। ধন্যবাদ। আসলে প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধে বিজ্ঞান চর্চাই পারে মূল ভূমিকা পালন করতে। প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধ হচ্ছে মূল বিষয়। এই প্রতিক্রিয়াশীলতা প্রতিরোধে বিজ্ঞান চর্চা আসল ভূমিকা পালন করে পক্ষদল বলছে। বিপক্ষ দল বলছে যে এখানে বিজ্ঞান চর্চা সহায়ক হিসাবে কাজ করতে পারে, বাট মূল কাজটি করবে সামাজিকীকরণ। এই দুটো নিয়েই বিতর্ক হয়েছে। আসলে বিষয়টি সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক এবং যে যুক্তি উপস্থাপিত হয়েছে যথার্থ। আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে এই যুক্তির সাথে আরও যদি বেশি করে উদাহরণ দেওয়া যেতে পারত, তাহলে বিতর্কটি আরও উপভোগ্য হতো। যেমন বিপক্ষ বলেছে যে বিজ্ঞান চর্চার কারণে যে প্রতিক্রিয়াশীলতা তিরোহিত হয়েছে, এর আসলে কোনো প্রুফ কিন্তু ওভাবে নাই। অনেক শিক্ষিত বিজ্ঞান মনস্ক মানুষও কিন্তু প্রতিক্রিয়াশীল হয়। তো এর যদি উদাহরণ দিলে আরো জিনিসটা পারফেক্ট হতো। এভাবে যদি আরো আমরা তত্ত্বের ক্ষেত্রেও কিছু উপস্থাপনা হতো, আমার মনে হয় যে আরো প্রয়োগসিদ্ধ এবং বিতর্কটি আরো জমজমাট হতো। যাই হোক, উভয় পক্ষ ভালো করেছে। তাদের উপস্থাপনা, তথ্য পরিবেশনা ভালো ছিল। সময়ের বিষয়েও অধিকাংশ বক্তাই সময় মেনটেন করেছে, একজন একটু বেশি সময় নিয়েছে। তো এই বিতর্ক যেহেতু প্রতিযোগিতামূলক একটি বিষয়, সুতরাং সময়টি মেনটেন করতে হবে। সবকিছু ডিসিপ্লিনের মধ্যেই কিন্তু টাইমের মধ্যে স্ট্রাকচারিং করে বক্তব্যটি উপস্থাপন নিশ্চিত করতে হবে। ভবিষ্যতের জন্য এই বিষয়গুলোকে খেয়াল রাখলে আমার মনে হয় যে বিতর্ক আরো উপভোগ্য হবে এবং প্রতিযোগিতামূলক হবে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা বাড়বে। তো আমি উভয় পক্ষকে সেই বিষয়ে অনুরোধ করছি। তো আমি উভয় পক্ষকে আবারও অভিনন্দন জানাচ্ছি যে তারা অত্যন্ত চমৎকারভাবে বিষয়বস্তুটি উপস্থাপনা করেছে। তা আমার মনে হয় যে বিজ্ঞ বিচারক প্যানেল বাই দিস টাইম তাদের রায় প্রস্তুত করে ফেলেছে। আমি এ পর্বে বিজ্ঞ বিচারকদের মূল্যবান ফলাফল উপস্থাপনের জন্য উপস্থাপককে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার সবথেকে কাঙ্ক্ষিত এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে। ফলাফল ঘোষণার সময় হয়েছে। আমি জানিয়ে রাখছি, আসলে সংখ্যাগরিষ্ঠ ব্যালট, অর্থাৎ 3টির মধ্যে থেকেই 2টি ব্যালট যেই দল পাবে তারাই হবে আজকের এই বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ দল এবং একই নিয়ম শ্রেষ্ঠ বিতার্কিকের হিসেবেও গণ্য করা হবে। আমি প্রথমেই
প্রথম সবুজ ব্যালট থেকে কে হতে যাচ্ছেন আমাদের আজকের বিতর্কর মধ্যে শ্রেষ্ঠ বিতার্কিক দল, সেটা আমি পড়ে শোনাচ্ছি। প্রথম ব্যালট অনুযায়ী আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী দল পক্ষ দল কবি সুফিয়া কামাল হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, দ্বিতীয় ব্যালট অনুযায়ী আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী দল পক্ষ দল কবি সুফিয়া কামাল হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, আমরা আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী দলকে পেয়ে গেছি। তারপরেও নিয়ম রক্ষার্থে আমি তৃতীয় ব্যালট থেকে বিজয়ী দল কে হতে যাচ্ছে নামটা শোনাচ্ছি। তৃতীয় ব্যালট অনুযায়ী আমাদের আজকের বিজয়ী দল পক্ষ দল কবি সুফিয়া কামাল হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। অভিনন্দন। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমি ঘোষণা করব আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক। প্রথম ব্যালট অনুযায়ী আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক পক্ষ দলের দ্বিতীয় বিতার্কিক আসপিয়া আক্তার বৃষ্টি। দ্বিতীয় ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক পক্ষ দলের তৃতীয় বিতার্কিক মারিয়া রহমান। প্রিয় দর্শক, পক্ষ দল থেকে আসলে দুটো নাম আমরা পেয়েছি। এখন দেখতে হবে তৃতীয় ব্যালট অনুযায়ী কার নাম আসে। যার নাম আসবে তিনিই হতে পারেন আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক। তৃতীয় ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক পক্ষ দলের দ্বিতীয় বিতার্কিক আসপিয়া আক্তার বৃষ্টি। প্রিয় দর্শক, তার মানে আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক আসপিয়া আক্তার বৃষ্টি। অভিনন্দন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতা আয়োজন। আবারও দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন।